হাত পা ছোটাছুটি করতে থাকে। শুভ্র হেসে রোদকে ধরে বিছানার দিকে এগিয়ে যায়। রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, রোদ প্লিজ না, ছেড়ে দিন আমায়। শুভ্র রোদকে বিছানার উপর ফেলে রোদের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, শুভ্র আরে বউ, এমন করছো কেন? ভালোবাসা নেবে না? আজকে তোমাকে ভালোবাসা দেব। রোদ, আমার ভালোবাসা লাগবে না। শুভ্র, ছি বউ, এই কথা বলে না। দেখুন আমি কিন্তু চিৎকার করব। শুভ্র, বারণ করছি কে যান। শুভ্রকে কাছে আসতে দেখে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে রোদ। কিছুক্ষণ সময় যেতে শুভ্রর কোনো সাড়া শব্দ না পেয়ে আস্তে আস্তে চোখ খুলে তাকায় রোদ। সামনে শুভ্রকে দেখতে না পেয়ে আশেপাশে তাকায়। রুমে কোথাও নেই শুভ্র। রোদ বিছানা থেকে উঠে ব্যালকনির দিকে যেতে দেখে শুভ্র টি শার্ট আর দেখা যাচ্ছে, আর কানে ফোন, হয়তো কারোর সাথে কথা বলতে আছে। রোদ নুমড়ে না দাঁড়িয়ে আসে রুম থেকে। জমের মুখে আর পড়তে চায় না। বিকাল 4:12। সোফার উপরে গুটিসুটি মেরে বসে আছে রোদ। কতক্ষণ ধরে শুভ্রকে বলছে বাড়ি যাওয়ার কথা, কিন্তু শুভ্র শুনছে না। অনেক চেষ্টা করছে কিন্তু বারবার ব্যর্থ হয়েছে, যার জন্য মন খারাপ করে বসে আছে। শুভ্র বেডের উপর বসে কি যেন করছে ল্যাপটপে, খুব গভীরভাবে। রোদ কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থাকে, উঠে দাঁড়ায়। পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে আসে। শুভ্র কাজে ব্যস্ত থাকায় রোদ যে রুম থেকে বেরিয়ে গেছে সেটা খেয়াল করেনি। ছোট্ট একটা কিচেন, সেরকম খাওয়া দাওয়া তো কিছুই দেখছে না রোদ। শুভ্র দুপুরে বাইরে থেকে খাবার এনে দুজনে খাইয়েছে, তবে বাইরে রান্না করা খাবার রোদের তেমন একটা ভালো লাগে না, যার জন্য এখন রান্নাঘরে আসা। রোদ রান্নাঘরে অনেক খুঁজে ডাল চাল আর ফ্রিজ থেকে মাংস বের করে সব কিছু রেডি করে খিচুড়ি রান্না বসায়। খানিক ঘন্টাখানিক পর রান্না শেষে রোদের পুরো বাড়ি রান্না গন্ধ মোমো করছে। শুভ্র এতক্ষণ পর খেয়াল আসে, ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তাকায় সামনে। রোদকে কোথাও না দেখে ভুরু কুচকে তাকায়, মনে মনে বলে কোথাও গেল, এইখানেই তো ছিল। শুভ্র বেড থেকে উঠে দাঁড়ায়, রুম থেকে বের হতে নিবে এমন সময় নাকে সুন্দর রান্নার গন্ধ আসে। শুভ্র ধীর পায়ে উপরতলা থেকে নিচে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে পেরিয়ে রান্নাঘরের দিকে চোখ পড়তে দেখা রোদ ডাইনিং টেবিলে বলে কি যেন খাচ্ছে। শুভ্র ধীর পায়ে এগিয়ে যায় সেই দিকে। রোদ শুভ্রকে দেখে থতমত খেয়ে যায়, খাওয়া থামিয়ে চুপ করে বসে থাকে। এই ভয়ে যে শুভ্রকে না বলে রান্নাঘরে আবার একা একা খাচ্ছে। চেয়ার টানার শব্দে আর চোখে পাশে তাকায় রোদ। শুভ্র রোদের পাশে চেয়ারে বসে আছে। শুভ্র রোদের দিকে চোখের ইশারায় করে। রোদ বুঝতে না পারে সেই রকমভাবে তাকিয়ে থাকে। শুভ্র গলা খাঁকড়ে দিয়ে আস্তে করে রোদের নাক টেনে বলে, শুভ্র একা একা খাবে নাকি আমাকে একটু খেতে দেবে নাকি? রোদ মিনমিন স্বরে বলে, রোদ আপনি খাবেন? শুভ্র রোদ বসা থেকে উঠে যায়, কিন্তু শুভ্র হাত ধরে আবার বসিয়ে দেয়। শুভ্র, নতুন করে আর দিতে হবে না, এইখান থেকেই দাও। রোদ শুভ্র দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, রোদ আমি খেয়েছি, এটাও খাবার এটা। শুভ্র, তোমাকে যা বলছি তাই করো। শুভ্র দমকে চুপ হয়ে যায় রোদ। নিজের খাবার প্লেট এগিয়ে দেয় শুভ্র দিকে। শুভ্র ভুরু কুচকে রোদের দিকে তাকিয়ে বলে, শুভ্র আমার হাতে ব্যথা, তোমার হাত দিয়ে খাইয়ে দাও। রোদ চোখ বড় বড় করে শুভ্রের দিকে তাকিয়ে থাকে। শুভ্র তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, শুভ্র আমাকে দেখার জন্য সারা রাত পড়ে আছে, রাতে দেখো, এখন খাইয়ে দাও। রোদ আর কোনো কথা বলে না, কাঁপা কাঁপা হাতে শুভ্রের মুখে খাবার তুলে দেয়। রোদ শুভ্রকে খাওয়াচ্ছে আর চোখ গরম করে শুভ্রের দিকে তাকাচ্ছে, কিন্তু শুভ্র স্বাভাবিক অবস্থায় খেয়ে যাচ্ছে। রোদ খাবারের লোকমা মুখে দিতে রোদের আঙ্গুলে কামড় দিচ্ছে শুভ্র। রোদ প্রথমবার ভুল করে হয়েছে বলে মানলেও পরে 5-6 বার কামড় দিচ্ছে শুভ্র, যার জন্য রাগি চোখে তাকিয়েছে রোদ শুভ্রের দিকে। শুভ্র এমন ভাব যেন কিছুই জানে না। প্রায় 10 মিনিট পর শুভ্রের খাওয়া শেষ হয়। রোদ খাবার প্লেট নিয়ে কিচেনের দিকে যায়। রান্না ভালো হয়েছে না খারাপ হয়েছে সেসব কিছুই বলেনি শুভ্র। রোদ খাইয়ে দিয়েছে, শুভ্র চুপচাপ খেয়েছে। রোদ রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতে শুভ্র সামনে এসে রোদকে কোলে তুলে নেয়। রোদ বিচলিত হয়ে শুভ্রের টি শার্ট খামচে ধরে, রোদ কী করছেন আপনি? শুভ্র, পেট ভরে গেছে, এখন মন ভরতে হবে, রুমে চলো। রোদকে আর কিছু বলতে না দিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে আসে শুভ্র। সন্ধ্যা 7টা কি 7:30 বাজে। রোদকে নিজের সাথে জড়িয়ে বেডে শুয়ে পড়ে শুভ্র।
রোদ শুভ্রের বুকে মাথা রেখে চুপচাপ আছে। সে জানে কোনো কিছু বলে শুভ্রকে লাভ নেই। যা বলবে মানে বলবে, যা করার করবে। তাই শুভ্রকে কিছু বলা বা করা মানে নিজের শক্তি অপচয়, যার জন্য রোদ চুপ করে আছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর শুভ্র নড়ে চড়ে উঠে রোদকে নিচে ফেলে রোদের মুখ বরাবর নিজের মুখ এনে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে থেকে রোদের কপালে আলতো করে চুমু খায়। রোদের কপালের সাথে কপাল ঠেকে তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলে ওঠে শুভ্র। শুভ্র, রোদ, আমি কিছু চাই, তোর কাছ থেকে দিবি আমায়? রোদ চোখ বন্ধ ছিল। শুভ্র রোদের কপাল থেকে নিজের কপাল সরিয়ে রোদের দিকে তাকায়। রোদ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়েছে শুভ্রর দিকে। শুভ্র রোদের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে, শুভ্র, আমি আর একবার তোকে গভীরভাবে ছুঁয়ে দিতে চাই জান। প্লিজ না করিস না। ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করছি আমি, আর নিতে পারছি না। প্লিজ জান, আই নিড ইউ। শুভ্র কী চাচ্ছে বুঝতে অসুবিধা হয় না রোদের। সেদিন রাতের কথা মনে পড়তে ভয়ে সিটিয়ে যায়। রোদকে কিছু বলতে না দেখে শুভ্র রোদের দিকে তাকিয়ে পুনরায় আবার বলে ওঠে, শুভ্র, প্লিজ জান, আর একটাবার তোকে। এইবার আর কষ্ট দিব না পাখি। রোদ কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, রোদ, আপনি আমাকে খুব কষ্ট দেন শুভ্র ভাই, আমি সহ্য করতে পারি না। রোদের কথা শুনে শুভ্র রোদকে নিজের সাথে জড়িয়ে নিয়ে রোদের কানের কাছে মুখ নিয়ে বলে, শুভ্র, এবার আর ব্যথা দেব না জান। আমার 400 গ্রাম বুকে আদরে আদরে ভরিয়ে দেব। শুভ্রের কথায় রোদের শরীর কেঁপে ওঠে, নিঃশ্বাসের গতি ভারী হয়। রোদ কিছু বলতে চেয়েও বলতে পারছে না। আজ প্রথমবার শুভ্রের প্রতিটা নিজেকে সায় দিচ্ছে। শুভ্র মুচকি এসে রোদকে নিজের বাহুবন্ধনে আগলে নেয়। আজ প্রায় 7 দিন হয়েছে শুভ্র আলাদা ফ্ল্যাটে আছে। আজকে রোদকে নিয়ে যাচ্ছে চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে হেনা বেগম রোদের জন্য অনেক কান্নাকাটি করছে শুভ্রের কাছে ফোন দিয়ে। শুভ্র তো কোনোভাবেই রাজি নয় রোদকে চৌধুরী বাড়িতে রাখতে। রোদও হেনা বেগমকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছে। তার এই বাড়িতে একা থাকতে ভয় হচ্ছে। শুভ্র অফিসে কাজে বাইরে গেলে রোদ একা একা থাকতে ভয় পায়। হেনা বেগম 2 দিন ধরে খুব অসুস্থ, যার জন্য রোদকে নিয়ে যাচ্ছে শুভ্র। হেনা বেগম বাড়িতে কেউ জানে না অয়নের সাথে ঘটে যাওয়া সেই দিনের ঘটনাগুলো। শুভ্রর সাথে এই 7 দিন অনেক সুন্দরভাবে কেটেছে রোদের। প্রতিটা মুহূর্ত শুভ্রকে দেখে অবাক হচ্ছে রোদ। রোদ রান্না করতে গেলে রোদকে হেল্প করে, সারাদিন রোদের আশেপাশে থাকে। বলতে গেলে শুভ্র 7 দিন রোদকে প্রচুর জ্বালিয়েছে। এই প্রথম রোদের নিজেকে বিবাহিত বিবাহিত মনে হচ্ছে। রোদকে এটা বুঝতে পেরেছে শুভ্র তাকে ভালোবাসে, কিন্তু মুখে কোনো কিছুই স্বীকার করছে না। 1 ঘন্টা পর গাড়ি এসে থামে চৌধুরী বাড়িতে। আস্তে করে গাড়ি থেকে বেরিয়ে শুভ্র আর রোদ। শুভ্রের গায়ে কালো টি শার্ট আর ধূসর রঙের প্যান্ট, আর রোদের গায়ে কালো বোরখার সাথে হিজাব। মূলত শুভ্র রোদকে বোরখা আর হিজাব কিনে দিয়েছে। এখন থেকে বাসা থেকে বের হলে যেন বোরখা পরে যায়। রোদও শুভ্রের কথায় সম্মতি জানায়। শুভ্রের পিছু পিছু বাড়িতে ঢুকে রোদ আশেপাশে চোখ বুলাচ্ছে। আসলে রোদের কেমন যেন আনএজি ফিল হচ্ছে। অয়নের করা কাজকর্মগুলো চোখের সামনে ভাসছে। বাড়িতে ঢুকতে হেনা বেগমকে দেখতে পায় সোফায় বসে আছে। পাশে রুহি, জুই, নিলয়, অহনা, রিনা খান সবাই আছে। রোদ আসতে হেনা বেগম বসা থেকে উঠে রোদের দিকে এগিয়ে এসে রোদকে জড়িয়ে ধরে। রোদ হেনা বেগমকে জড়িয়ে ধরে। শুভ্র হেনা বেগমের কাছে এসে বলে, শুভ্র, তুমি না অসুস্থ, তাহলে এইভাবে দাঁড়িয়ে দৌড়ে আসলে কেন? হেনা বেগম, ছিলাম অসুস্থ, এখন আর নেই। আমার নাতি বউকে দেখে সব অসুখ পালিয়ে গেছে। শুভ্র হেনা বেগমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তারপর সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। সে ভালো করে বুঝতে পারছে হেনা বেগম মিথ্যে বলে তাদের বাড়িতে আনা হয়েছে। শুভ্র নিজের রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে রুহি, জুই রোদের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। যে ব্যাপারটা রোদ কিছুক্ষণ ধরে খেয়াল করছে। রোদ রুহি জুইয়ের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে, রোদ, সমস্যা কি তোদের? এইভাবে চোরের মতো হাসছিস কেন? জুই রোদের দিকে তাকিয়ে দাঁত বের করে তারপর বলে, জুই, না না, আজ একটা জামাই নেই বলে গলায় লাইভ বাইট দাগ নিয়ে ঘুরতে পারি না। জুঁইয়ের কথা রোদ থতমত খেয়ে যায়। তাড়াতাড়ি ওড়না দিয়ে নিজের গলা ঢাকে। জুঁই পুনরায় হাসে। জুঁইয়ের হাসির সাথে তাল মিলিয়ে রুহি হাসে। জুঁই রোদের দিকে তাকিয়ে চোখ মেরে বলে,
ভাবি, ভাইয়ার আদরের ডোজ কি একটু বেশি পড়ছে নাকি গো? জুঁইয়ের কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলে রোদ। রোদকে লজ্জা পেতে দেখে জুঁই রুহি আরও লজ্জা দিতে থাকে রোদকে এটা ওটা বলে। রাত 12টা কি 12:30। ফোনের মেসেজ পেয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায় রুহি। ছাদে আসতে রোমান রুহিকে দেওয়ালের সাথে চেপে ধরে। ব্যথায় কুকিয়ে ওঠে রুহি, চোখের পানি টলমল। রোমান নিচের থেকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয়। রোমান রেগে গিয়ে রুহির গালে সজোরে থাপ্পড় মারে। রুহি ফ্লোরে পড়ে যায়, গালে হাত দিয়ে ফুপিয়ে ওঠে। রুহি রোমানের সাথে মাথা নিচু করে আছে। সে আসলে বুঝতে পারছে না রোমান কেন এমন করছে। রোমান রুহির গাল চেপে ধরে রাগে চিবিয়ে চিবিয়ে বলে, রোমান, কেন আমার সাথে এমন করলি বল? ভালোই যখন বাসবি না তাহলে কেন অত দরদ দেখাতে আমার কাছে গিয়েছিলি? রুহি ব্যথায় চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রোমান আরো শক্ত করে রুহির গাল চেপে ধরে। আর সহ্য করতে না পারে রোমানকে ধাক্কা দিয়ে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দেয়। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে রাগী চোখে রোমানের দিকে তাকায়। রোমান রুহির দিকে তাকিয়ে রাগে গর্জে উঠে বলে, রোমান, কেন এমন করছিস বল? আমি কল দিলে কল ধরছিস না, কথা বললে এড়িয়ে যাচ্ছিস কেন? উত্তর দে। নতুন নাগর জুটিয়েছিস, হ্যাঁ? কথাগুলো বলে রোমান রুহির হাত ধরতে নেয়। রুহি ছিটকে দূরে সরে যায়। রোমান আবার কাছে আসতে যায়। রোমান, আমি ছিল তোর সমস্যা, হ্যাঁ? ও, হবে না কেন? নতুন নাগর হয়েছে যে, এখন তো আমাকে ভালো লাগবে না। আর কোনো কিছু বলতে পারে না রোমান। রুহি হাতে থাপ্পড় পড়ে যায় তার গালে। রুহি রাগে রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে রোমানের দিকে। রুহি রোমানের কাছে এগিয়ে এসে রোমানের শার্টের কলার চেপে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, রুহি, আমাকে রোদ মনে করিস না যে চুপচাপ নিজের প্রতি সব অন্যায় মেনে নিব। রোমান অবাক হয়ে তাকিয়েছে রুহির দিকে। রুহি রোমানের শার্টের কলার ছেড়ে দেয়, কিছুটা দূরে দাঁড়ায়, তারপর বলে, রুহি, আমার জীবনে সব থেকে বড় ভুল যে আমি আপনার মতো একটা নোংরা মনের মানুষকে ভালোবেসেছি, যে কিনা চোখের দেখায় আমাকে ভুলে বুঝে ভরা কলেজের সামনে থাপ্পড় মারে। একটা বার সত্যি জানার চেষ্টা করে নিচ্ছি। কথাগুলো বলতে বলতে রুহির গলা কেঁপে ওঠে, চোখের পানি পড়ছে। বারবার চেষ্টা করছে চোখের পানি আটকানোর, কিন্তু পারছে না। রুহি হাত দিয়ে কোনো রকম চোখের পানি মুছে রোমানের দিকে তাকায়, তারপর বলে, রুহি, আমি জানতাম না ছেলেটাকে। হঠাৎ কারে এসে আমাকে জড়িয়ে ধরে আমি কিছু বুঝে ওঠার আগে। কিন্তু আপনি কি করলেন? আমার কথা না শুনে সবার সামনে আমার গায়ে হাত তুলেন, ছি! রোমান রুহির দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে, রোমান, তাহলে কেন তোমাকে জড়িয়ে ধরলো? রুহি রোমানের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, রুহি, ছেলেটা সিনিয়র ভাইদের র্যাগিংয়ের শিকার হয়েছিল, তাই আমাকে ওইভাবে এসে জড়িয়ে ধরছে। পরে আবার অনেকবার সরি বলেছে, এমনকি আমার পায়ে ধরেছে। ছেলেটা অনেক সহজ সরল, আর আপনি কিনা কত কিছু ভাবলেন, ছি! রোমান অপরাধ বোধে মাথা নিচু করে ফেলে। রুহি তাচ্ছিল্য হাসি হেসে বলে, রুহি, আপনি আমাকে ভালোবাসেননি? যদি ভালোবাসতেন তাহলে একবারের জন্য সত্যি সেটা জানার চেষ্টা করতেন, কিন্তু আপনি কি করলেন? রোমান রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকায়। রুহি চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলে ওঠে, রুহি, আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। আমি আপনার মুখ দেখতে চাই না। রুহি কথাগুলো বলে আর দাঁড়ায় না, ছাদ থেকে নেমে আসতে নেয়। রোমান রুহির কাছে আসতে গিয়েও থেমে যায়। ছাদের ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। কিছুদিন আগের কথা, শুভ্র রোদকে নিয়ে আসার একদিন পর সবাই গ্রামের বাড়ি থেকে ঢাকায় চলে আসে। 2 দিন রেস্ট নিয়ে রুহি নীলা কলেজে যায়। আর সেই দিন দেখা করতে রোমানও যায় রুহির কলেজে। কলেজে গেট দিয়ে ঢুকতে রোমানের চোখে পড়ে রুহিকে। রুহি একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে, যা দেখে রোমানের মাথা খারাপ হয়ে যায়। সাথে সাথে গিয়ে সেই ছেলেটাকে মারতে চায়। রুহি থামাতে চায়। রোমান কিছু বলার চেষ্টা করে, কিন্তু রোমান রুহির কোনো কথা শুনে না। পরে রাগে রুহিকে মারে রোমান। কলেজে সবাই সেই সব চেয়ে চেয়ে দেখছিল। অপমান লজ্জায় মাথা নিচু করে ফেলে রোদ। তারপর থেকে রুহি রোমানের সাথে কোনো রকম কোনো কথা বলেনি। রোমান কথা বলতে আসলে এড়িয়ে গেছে রুহি। আজকে রাতে এরকম থ্রেড দিয়ে রুহিকে ছাদে আনে রোমান। রুহি বাধ্য হয়ে ছাদে আসে। কথাগুলো ভেবে শক্ত হাতে নিজের চুল চেপে ধরে। কত বড় ভুল করেছে সে এখন বুঝতে পারছে। এখন রুহির এই অভিমান কি করে ভাঙবে? অপরাধবোধে মাথা চেপে ধরে
রাগে দুঃখে বিড়বিড় করে বলে, রোমান, তুই এত বড় ভুলটা কিভাবে করলি রোমান? কি করে করলি? শুভ্রের মতো হয়ে গেলি শেষমেশ। নিজেই নিজেকে কথাগুলো বলে নিজেই বলে রোমান। কেটে গেছে 3 দিন। এই 3 দিন রুহি একরকম ঘরবন্দি ছিল। সে কারোর সাথে কোন কথা বলেনি। রোমানের পাগলামো দিনকে দিন বেড়ে যাচ্ছে। রুহি সেদিন রাতের পর থেকে আর কোনো যোগাযোগ করেনি রোমানের সাথে। রোমান কল দিয়েছে কিন্তু রুহি কোনো কথাই বলেনি। সব মিলিয়ে রুহি আর রোমান দেখতে চায় না। নিজের করা ভুলের জন্য রোমান শেষ হয়ে যাচ্ছে। অনেকবার চৌধুরী বাড়িতে এসেছিল কিন্তু রুহিকে একটা নজরের জন্য দেখতে পায়নি। এদিকে শুভ্র রোদের সম্পর্ক আগের থেকে অনেকটা স্বাভাবিক। আগে সেই রকচটা বদমেজাজি শুভ্র আর নেই। শুভ্র রোদের দুষ্টু মিষ্টি ভালোবাসায় চলছে তাদের সংসার, কিন্তু কেউ কাউকে বলেনি ভালোবাসে। রোদ শুভ্রের চালচলন, ব্যবহার, রোদের প্রতি যত্ন সব কিছুতেই বুঝতে পারে শুভ্র তাকে ভালোবাসে। রোদ আর এখন শুভ্রকে জিজ্ঞাসা করে না ভালোবাসে কিনা। শুভ্র যখন নিজ থেকে বলবে সেদিন না হয় শুনবে প্রিয় পুরুষের কাছ থেকে ভালোবাসার কথা। রোদ তো এইরকমই চেয়েছিল, তার একটা শুভ্রবাহী সুন্দর সংসার হোক, আর এখন সেই হচ্ছে। আগে যে শুভ্রভাই ছিল সে সবসময় গায়ে হাত তুলতো, বাজে কথা বলতো, আর এখনকার শুভ্র যেন পুরোপুরি আলাদা, যার প্রতিটা কথা আবেগ মেশানো, ভালোবাসা, বিশ্বাস, ভরসা। রোদও শুভ্রের সাথে অনেকটা স্বাভাবিক হয়েছে আগের থেকে। শুভ্র যে একেবারে রোদের সাথে রাগ দেখায় না সেটা বললে ভুল। এখনো চোখ গরম করে তাকায়, কথা না শুনলে ধমক দেয়। রাত প্রায় 12টা কি 12:30। বেডের উপর মুখে কাছে বালিশ নিয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে রোদ। শুভ্র রোদের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। রোদের কাছে এসে রোদকে বেড থেকে পাজাগুলো করে নিয়ে রুম থেকে বেরিয়ে ছাদের দিকে হাঁটা দেয়। ছাদে এসে ছাদের দোলনায় রোদকে নিয়ে বসে পড়ে শুভ্র। রোদের ঘুম ভেঙে যায়, ভয়ে নড়েচড়ে ওঠে। শুভ্র 2 হাত দিয়ে রোদকে জাপটে ধরে বলে ওঠে, শুভ্র রিল্যাক্স যান, আমি ভয় নেই। শুভ্রের কণ্ঠস্বর পেতে শান্ত হয়ে যায় রোদ। আকাশে আজ সুন্দর চাঁদ, আর সেই চাঁদের আলোয় দুজন কপত কপতি জ্যোৎস্না বিলাতে ব্যস্ত। শুভ্র আকাশের চাঁদের দিকে তাকিয়েছে। রোদ নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। ঠান্ডা শীতল হাওয়া বইছে, রোদ কেঁপে উঠছে বারবার। রোদকে কাঁপতে দেখে শুভ্র রোদের কানের কাছে মুখ নিয়ে এসে বলে, শুভ্র, 400 গ্রাম এইভাবে কাঁপাকাঁপি করলে কিন্তু ভয়ঙ্কর কিছু করে ফেলবো। শুভ্রের কথায় রোদের শরীর কেঁপে ওঠে, কিছু বলতে গিয়েও বলতে পারছে না। শুভ্র মুচকে হাসে, রোদের গালে শব্দ করে চুমু খায়। রোদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলে ওঠে, ম্যাডাম চুপ কেন? হ্যাঁ, আমি যা ভাবছি আপনিও কেউ তাই ভাবছেন? শুভ্রর কথা শুনে রোদ আমতা আমতা করল না। আমি আর কি বা ভাববো? শুভ্র, ম্যাডাম তোতলাচ্ছেন কেন? রোদ চুপ হয়ে যায়, কোনো কথা বলে না। শুভ্র আর রোদের দুষ্টু মিষ্টি খুনসুটিতে কেটে যায় আরেকটি রাত। সকাল 10টা, মুখ কালো করে লাগেজ শুভ্র জামাকাপড় গুছিয়ে রাখছে। রোদ অফিসে এক কাজে কানাডা যাবে শুভ্র, সপ্তাহখানেক লাগবে যেতে। কাল রাতে সেই নিয়ে কথা বলছিল শুভ্র রোদকে ছাদে নিয়ে। আর সেই রাত থেকে রোদের মন খারাপ। কেন জানি না তার মন সায় দিচ্ছে না শুভ্রকে যেতে। লাগেজে কাপড় গুছিয়ে রেখে বিষণ্ণ মনে দাঁড়িয়েছে রোদ। শুভ্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে। প্রথমে রোদ হকচকে উঠল, শুভ্রের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে চুপ হয়ে যায়। সে জানে না কেন তার এত খারাপ লাগছে, কিন্তু সে চাইছে না শুভ্র দূরে কোথাও যাক। শুভ্র রোদের ঘাড়ে নাক ঘষে ফিসফিস করে বলে ওঠে, শুভ্র, ম্যাডাম কি মন খারাপ নাকি? রোদ শুভ্রের কথা শুনে ফুঁপিয়ে ওঠে। শুভ্র রোদকে নিজের দিকে ঘুরিয়ে 2 গালে হাত রেখে বিচলিত হয়ে বলে ওঠে, শুভ্র কি হয়েছে জান, কাঁদছো কেন? রোদ শব্দ করে কেঁপে কেঁপে ওঠে, শুভ্রের গলা জড়িয়ে ধরে ফুঁপতে ফুঁতে বলে, রোদ, আপনি কোথাও যাবেন না প্লিজ, আমার ভালো লাগছে না কিছু। শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, শুভ্র, আমার তো যেতেই হবে বউ। রোদ, না আপনি যাবেন না। শুভ্র, কেন যাব না? রোদ, আমি বলছি তাই। শুভ্র, তুমি বললে কি আমাকে শুনতে হবে?
রোদ শুভ্রের গলা ছেড়ে শুভ্রের চোখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ শুনতে হবে, কারণ আমি আপনার বউ, আর স্বামীদের উচিত বউয়ের সব কথা শোনা। শুভ্র রোদের পাগলামি দেখে আনমনে হাসে, তারপর বলে, বাহ, আমারও বউ দেখছি ভালোই হাদিস জানে। রোদ একটু ভাব নিয়ে বলে, হ্যাঁ অবশ্যই, জানবো না কেন। শুভ্র দুষ্টু হেসে রোদের ঠোঁটের দিকে তাকিয়ে এগিয়ে এসে বলে, তা বউ কি এই হাদিস জানে যে জামাইকে যখন আদর করতে চাইবে তখন বউকে আদর দিতে হবে? চোখ বড় বড় করে তাকায় শুভ্রের দিকে। 7 দিন হয়ে গেছে শুভ্র বাংলাদেশে নেই। কালকে রাতে শুভ্রের সাথে কথা হয়েছিল, আজকে সকাল 10টায় ফ্লাইটে বাংলাদেশে ফিরবে। রোদ অনেক খুশি, সকাল থেকে মুখে হাসি লেগে আছে। ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল রোদ, হঠাৎ ঠিক 12টার কাছাকাছি হঠাৎ রোদের পা থেমে যায়। টিভিতে একজন মহিলা নিউজ পড়ছে। বাংলাদেশে টাইম সকাল 10টা। কানাডা থেকে যে ফ্লাইটটি বাংলাদেশে আসার কথা, সেই বিমানটি মাঝপথে ব্লাস্ট হয়। আর গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশের বিশিষ্ট বিজনেসম্যান শুভ্র চৌধুরী সেই ফ্ল্যাটে ছিল। এখন পর্যন্ত কারো খোঁজ পাওয়া যায়নি। রোদ চিৎকার করে ফ্লোরে বসে পড়ে। শুভ্র দুষ্টু হেসে রোদের নাক টেনে ধরে। শুভ্র, 7 দিনের তো ব্যাপার, যাব আর আসবো, একটু অপেক্ষা করো বউ। রোদের কথায় মুখ অন্যদিকে ঘুরে তাকায়। শুভ্র রোদের গালে টুপ করে চুমু খেয়ে বলে, ওলি আমার 400 গ্রাম বউ। রাগ করে মুখ ফুলিয়েছে, ইচ্ছে করছে টুপ করে খেয়ে ফেলে। কথাটা বলে রোদের গালে আলতো করে কামড় বসে শুভ্র। রোদ টলমল চোখে শুভ্রর দিকে তাকায়। শুভ্র রোদকে ছেড়ে রোদের 2 গালে হাত দিয়ে আদরের স্বরে বলে, খুব অ্যারেঞ্জমেন্ট আর্জেন্ট কাজ বউ, এই জন্য যেতে হচ্ছে, মন খারাপ করো না বউ, আসার সময় চকলেট নিয়ে আসবো। রোদ কিছু বলল না। শুভ্র রোদকে ছেড়ে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে যাবে, এমন সময় পেছন ফিরে আবার তাকায়। শুভ্রের কেন জানি না যেতে ইচ্ছা করছে না, কিন্তু অফিসে জরুরি কাজ, সে না গেলে কেউ সমাধান করতে পারবে না, সেই জন্য মূলত যেতে হচ্ছে। রোদ শুভ্রর দিকে তাকিয়েছে টলমল চোখে। শুভ্র তাকাতেই মাথা নিচু করে ফেলে রোদ। শুভ্র ধীর পায়ে এগিয়ে এসে রোদের দিকে। রোদকে এমন অবস্থা দেখে খারাপও লাগলো। মনে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। এটা ভেবে যে তার ছোট্ট ফুল তার জন্য ছটফট করছে, ঠিক সেই যেই রকম ছটফট করে। শুভ্র রোদের কাছে এসে দাঁড়ায়। রোদ মাথা নিচু করে আছে। শুভ্র রোদের মুখ ধরে নিজের দিকে তাক করিয়ে বলে, শুভ্র বউ। রোদ ছলছল চোখে তাকায় শুভ্রের দিকে। কান্না করার জন্য মুখ ফুলে আছে, ঠোঁট দুটো মৃদু কাঁপছে। শুভ্র মুগ্ধ হয়ে তাকিয়েছে রোদের দিকে। এক হাত দিয়ে রোদের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। রোদের দিকে এগিয়ে ফিসফিস করে বলে, শুভ্র বউ, তুমি যদি না যেতে দাও তো যাব না। রোদ খুশি হয়ে শুভ্রের দিকে তাকায়। শুভ্র দুষ্টু হেসে রোদের দিকে তাকিয়েছে। শুভ্র, তবে আমার একটা শর্ত আছে। রোদের হাসি মুখটা চুপসে যায়। শুভ্র রোদের কাল টেনে বলে, শুভ্র, এই 7 দিন হানিমুনে চলবে রুমে, আর হ্যাঁ, রুম থেকে 1 সেকেন্ডের জন্য বের হতে পারবে না। রোদ রাগে চোখে শুভ্রের দিকে তাকায়, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, রোদ অসভ্য লোক, ছাড়ুন আমাকে, সবসময় আজে বাজে চিন্তা নিয়ে ঘুরেছি। শুভ্র রোদের কোমরে আর শক্ত করে ধরে দুষ্টু এসে বলে, এমন বউ থাকলে আজে বাজে চিন্তা না, ও বউ, সবসময় হালাল চিন্তা আসে। রোদ বিড়বিড় করে বলে, অসভ্য লোক, এই অসভ্য লোকটাকে যাওয়ার জন্য বারণ করেছি, সে সবসময় আজে বাজে চিন্তা নিয়ে ঘুরে। রোদ ছোটাছুটি করছে আর বলছে, আপনি যখন যাচ্ছিলেন সেখানেই যান, আমাকে ছেড়ে দিন। শুভ্র বাঁকা এসে বলে, না বউ, আমি কোথাও যাব না, আজকে পাশা খেলা হবে। অসভ্য লোক, ছাড়ুন বলছি, আর এইখান থেকে যান। শুভ্র শব্দ করে হাসে, এক টানে রোদের মুখ নিজের মুখ বরাবর আনে। এক ধ্যানে তাকিয়ে থেকে রোদের দিকে। রোদ শান্ত হয়ে যায়। শুভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে শব্দ করে চুমু খায় রোদের কপালে, তারপর বলে, শুভ্র সাবধানে থেকো, আর হ্যাঁ, ফোনে নিজের সাথে সাথে রেখো, আমি কল দেওয়ার সাথে সাথে যেন রিসিভ হয়। শুভ্র কথাগুলো শেষ করে রোদকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। এইবার আর পিছু ফিরে তাকায় না। এইবার যদি পিছু ফিরে তাকায় তাহলে হয়তো বউ ছেড়ে আর যেতেই পারবে না। 2 দিন পর। আজ 2 দিন হলো শুভ্র কানাডায় আছে। 2 দিন রোদের সাথে কোনো কথা হয়নি। রোদ কেমন হাঁসফাঁস করছে, কতবার যে ফোন চেক করছে তার হিসাব নেই। এদিকে শুভ্র বিদেশে আসার পর থেকে এতটাই ব্যস্ত পড়েছে যে খাওয়ার সময়টুকু পাচ্ছে না। বিকাল 4টা কি 4:30, দুপুরে জামা কাপড় ধুয়ে ছাদে শুকোতে ছিল রোদ।
এই রোদ গুলো আনতে যাচ্ছে রোদ। মনমরা হয়ে ছাদে উঠে রোদ। সাথে সাথে জামা কাপড় গুছিয়ে সাথে নিয়ে নামতে যাবে এমন সময় কেউ রোদ বলে ডেকে ওঠে। রোদ সাথে সাথে পিছন ফিরে তাকায়। সামনে অয়নকে দেখে প্রথমে ভড়কে গেল, পর মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে ছাদ থেকে নেমে নেয়। এমন সময় অয়ন দ্রুত পায়ে হেঁটে রোদের সামনে পথ আগলে দাঁড়ায়। রোদ আমতা আমতা করে বলে, রোদ কি করছেন ভাইয়া, পথ ছাড়ুন। অয়নের চেহারা কেমন ফ্যাকাশে, চোখ দুটো অসম্ভব লাল। অয়ন বলে, যদি না ছাড়ি? রোদ রাগে চোখে তাকায় অয়নের দিকে। অয়নের দৃষ্টি করুন। রোদ সরে গিয়ে অন্যদিকে দিয়ে যেতে নেয়। এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে বলে, অয়ন তুমি আমার হয়ে যাও না রোদ, প্লিজ। রোদের সহ্যের সীমা পার হয়ে যায়। অয়নের ধরা হাত ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে ঠাস করে থাপ্পড় মারে অয়নের গালে। তারপর বলে, রোদ, যে সতীত্ব আমি আমার স্বামীকে দিয়েছি সেটা আমি অন্য পুরুষকে কখনোই দিতে পারবো না। আমি আমার স্বামীকে ভালোবাসি, আর আমার সব কিছু আমার স্বামী। অয়ন রোদের কথা তাচ্ছিল্যে হাসে। তারপর বলে, কোন স্বামীর কথা বলছো, যে তোমাকে কষ্ট ছাড়া কিছুই দেয়নি? রোদ মুচকি এসে অয়নের দিকে তাকিয়ে বলে, আমার স্বামীর দেওয়া কষ্ট আমার কাছে সুখ মনে হয়, আর এটা হচ্ছে ভালোবাসা। এইসব আপনি বুঝবেন না। অয়ন, রোদ আমি তোমাকে ভালোবাসি। রোদ ঘৃণাভরা দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে বলে, রোদ, নিম্নতম লজ্জা থাকলে এই কথা বলতে না। সত্যি যদি আমাকে আপনি ভালোবাসতেন তাহলে আপনি চাইতেন আমি যেখানে সুখী সেখানেই থাকতে। রোদ একটু থেমে আবার বলে, রোদ, নিজের ভালোবাসার মানুষের সুখের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করাকে ভালোবাসা বলে। আর আপনি কিনা আমাকে জোর করে নিজের ভালোবাসা যাচ্ছেন, এটাকেও কখনোই ভালোবাসা বলে না। আর এই ভালোভাবে কখনো কারো কাছ থেকে ভালোবাসা পাবেন না আপনি। রোদ তপ্ত নিঃশ্বাস ফেলে পুনরায় আবার বলে ওঠে, রোদ, আপনাকে আমি আমার ভাইয়ের চোখে দেখছি সবসময়, আর আপনি কিনা ছি। আপনার মতো নিকৃষ্ট মানুষকে ঘৃণা করা যায়, কখনো ভালোবাসা যায় না। রোদ কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না। দ্রুত পায়ে নেমে আসে ছাদ থেকে। অয়ন পাথরের ন্যায় দাঁড়িয়েছে। রোদ যেতে ঠাস করে বসে পড়ে নিচে। আকাশের দিকে তাকিয়ে স্পষ্ট সুরে বলে ওঠে, অয়ন, হে আল্লাহ, আমায় সেই ঘৃণা করে, তাহলে তার জন্য এত ভালোবাসা কেন দিলে আমার হৃদয়ে? এই যন্ত্রণা আমি আর সইতে পারি না মাবুদ। অয়ন ছাদ থেকে নেমে নিজের রুমে আসে। রুমে এসে শব্দ করে দরজা লাগায়। অয়নকে দরজা লাগাতে দেখে কেঁপে ওঠে জুই। কিছুক্ষণ আগে চুপি চুপি লুকিয়ে অয়নের রুমে এসেছিল। অয়নকে রুমে না দেখে রুমটা ঘুরে ঘুরে দেখছিল জুই। এমন সময় অয়নকে দরজা লাগাতে দেখে ভয়ে জড়সড় হয়ে এক কোণে দাঁড়ায়। অয়ন রুমে ঢুকে ওয়াশরুমে যাওয়া যায়। তখনই মনে হয় রুমে কেউ আছে। পিছন ফিরে তাকালে দেখে জুই। রাগে কপাল কুঁচকে আসে। অয়ন জুইয়ের সামনে এসে ধমক দিয়ে বলে, অয়ন, এই মেয়ে, সমস্যা কি হ্যাঁ তোমার, এখানে কি? অয়নের ধমকে জুই ভ্যাবা করে কেঁদে দেয়। জুইয়ের কান্না দেখে অয়নের মেজাজ চটে যায়। অয়ন জুইয়ের দুই বাহু ধরে চেপে দেওয়ালের সাথে চোখ লাল করে তাকায় জুঁইয়ের দিকে। জুঁইয়ের কান্না থেমে যায়। চোখ মুখ খিচে জোরে জোরে শ্বাস ফেলে। অয়ন তাকিয়েছে জুঁইয়ের দিকে। অয়ন কিছুদিন যাবৎ দেখছে জুঁই তার পিছনে পড়ে আছে। লুকিয়ে লুকিয়ে অয়নকে দেখে। চুপি চুপি অয়নের রুমে আশেপাশে ঘুরঘুর করা। অয়ন লুকিয়ে লুকিয়ে খেয়াল করা। সব কিছু খেয়াল করছে অয়ন। অয়ন বয়স এতটা কম না যে বুঝবে না এই সবে মানে কি। অয়ন জুঁইকে শক্ত করে চেপে ধরে। জুঁই ব্যথায় কুঁকিয়ে ওঠে। অয়ন রাগী কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে, অয়ন, এই মেয়ে, সমস্যা কি তোমার? আমার পিছনে ঘুরঘুর করছো কেন? জুঁই চোখ মুখ খিচে বন্ধ করে আছে। জুঁইকে চুপ করে থাকতে দেখে অয়ন আবার ধমক দেয়, অয়ন, এই মেয়ে, কথা বলছো না কেন? জুঁই ভয়ে কেঁপে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, জুঁই ভালোবাসি। অয়ন, হোয়াট? জুঁই চোখ খুলে অয়নের দিকে তাকিয়ে বলে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। অয়নের হাত আলগা হয়ে আসে। জুঁই চোখ ছোট ছোট করে তাকায় অয়নের দিকে। অয়ন জুঁইয়ের দিকে তাকিয়ে বলে, অয়ন, এই মেয়ে, থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলবো, বেয়াদব মেয়ে, যাও এখান থেকে। জুঁই অয়নের দিকে রাগি চোখে তাকিয়ে বলে ওঠে, এই মিয়া, আপনি কাকে বেয়াদব বলছেন হ্যাঁ? ভালোবাসা চাইছি, আপনার বাপের সম্মতি চাইনি। অয়ন রাগি চোখে তাকায় জুঁইয়ের দিকে। তারপর বলে, বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করছো হ্যাঁ? এইটুকু মেয়ে আসছে ভালোবাসা নিয়ে। জুঁই অয়নের দিকে এগিয়ে এসে বলে, ভালোবাসা নিয়ে আসবো না তো কি নিয়ে আসবো? বেগুন, হ্যাঁ? এই মেয়ে, তোমাকে আমি তো। অয়ন আর কিছু বলতে পারে না। তার আগে জুঁই অয়নের কাছে এসে গলা জড়িয়ে ধরে বলে, ভালোবাসি, জানি আপনি এইটাই বলবেন।
অয়ন জুইকে ছাড়ানোর চেষ্টা করে। এই মেয়ে ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। জুই অয়নের গলা শক্ত করে জড়িয়ে ধরে বলে, না গো, একবার যখন ধরেছি আর ছাড়ছি না তোমায়। এই মেয়ে এরকম পাগলামি করছো কেন? ছাড়ো আমাকে। জুই অয়নের গলা জড়িয়ে ধরে পা উঁচু করে গালে টুপ করে চুমু খায়। অয়নকে ছেড়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। জুই যাওয়ার দিকে অয়ন বিড়বিড় করে বলে, কোন এক পাগলের পাল্লায় পড়লাম। এই মেয়ের সাথে 2 মিনিট থাকলে নিঘাত পাগল হয়ে যাব। রাত 12:40। অন্ধকার রুমে বসে আছে রোমান, হাতে এক জ্বলন্ত সিগারেট, চুলগুলো এলোমেলো, গায়ে পড়া আধখোলা শার্ট। আজ অনেক দিন হয়েছে রুহির দেখা নেই। রোমান অনেক চেষ্টা করছে কিন্তু রুহিকে দেখতে পর্যন্ত পায়নি রোমান। আর রুহি নিজেকে সারা দিন ঘরবন্দি রেখেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। আগে সে চঞ্চল রুহি আর নেই, অনেক চুপচাপ হয়ে গেছে। রাত 10টা। বিছানা শুয়ে এপাশ ওপাশ করছে রোদ, কোনোভাবে ঘুম আসছে না রোদের। হঠাৎ ফোনের শব্দে বিছানা থেকে উঠে বেড সাইডে টেবিল থেকে ফোনটা হাতে নেয়। ফোনের স্ক্রিনে শুভ্রর নামটা ভাসছে। শুভ্রর কল দেখে রোদের চোখের কোণে পানি টলমল করছে। ফোন বাজতে বাজতে কেটে যায়। ফোন কেটে যেতে রোদের মন খারাপ হয়ে যায়। মিনিট খানেক যেতে আবার ফোন বেজে ওঠে। রোদ কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে কানে ধরে। শুভ্র ক্লান্তি স্বরে বলে ওঠে, শুভ্র, বউ। শুভ্রের কণ্ঠস্বর পেয়ে রোদ কেঁপে ওঠে। রোদ সারা শব্দ না পেয়ে শুভ্র আবার বলে ওঠে, ফুল ঘুমিয়েছ? রোদ শুভ্রের কথায় ফুপিয়ে ওঠে। রোদকে কাঁদতে দেখে শুভ্র বিচলিত হয়ে বলে, জান কি হয়েছে, কাঁদছো কেন? কি হয়েছে তোমার জান? রোদ ফুপিয়ে কেঁদে ওঠে। শুভ্র ব্যস্ত হয়ে বলতে থাকে, কি হয়েছে পাখি, কাঁদছো কেন? এই তো আমি, প্লিজ লক্ষ্মী। বউ আমার কাঁদে না। রোদ কাঁদতে কাঁদতে বলে, কিচ্ছু হয়নি। মিস করছো আমাকে? রোদের কান্না থামে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলে, না, আমি কেন মিস করবো? শুভ্র মৃদু হেসে বলে, তাহলে কাঁদছিলে কেন? রোদ আমতা আমতা করে বলে, এমনি। তাই নাকি? হুম। কিছুক্ষণ দুজনে চুপ থাকে। রোদ কিছু বলছে না। শুভ্র চুপ করে আছে। জোরে জোরে শ্বাস ফেলে শুভ্র ও বলে ওঠে, শুভ্র ভয়ঙ্কর প্রেম পাচ্ছে বউ। রোদের সর্বাঙ্গ কেঁপে ওঠে। শুভ্র ফোনের অপর পাশ থেকে নেশালো কণ্ঠে বলে ওঠে, শুভ্র ভয়ঙ্কর কিছু করতে ইচ্ছে করছে বউ, খুব বেশি ভিটামিনের অভাব হচ্ছে বউ। রোদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি কি সব বলছেন আপনি? শুভ্র ভয়ঙ্কর প্রেম প্রেম পাচ্ছে বউ, কাছে আসবো। রোদের কথায় শুভ্রের কথায় রোদ কান গরম দোয়া বেরোয়, মুখ দিয়ে কোনো কথা বলতে পারছে না। শুভ্র আবার বলে ওঠে, বউ কই, তুমি কাছে এসো বউ। রোদ আর কিছু বলতে পারে না। ফোন কেটে বিছানায় শুয়ে পড়ে, মুখে বালি চেপে। এইদিকে শুভ্র ফোনের দিকে তাকিয়ে মৃদু হাসে। রোদ লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে শুভ্র তার সামনে আছে। শুভ্রের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় রোদ। 7 দিন হয়ে গেছে শুভ্র বাংলাদেশে নেই। কালকে রাতে শুভ্রের সাথে দেখা হয়েছে। আজকে সকাল 10টার ফ্লাইটে বাংলাদেশে ফিরবে। রোদ অনেক খুশি। সকাল থেকে মুখে হাসি লেগে আছে। ড্রয়িং রুমে পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল রোদ। সময়টা ঠিক 12টার কাছাকাছি। হঠাৎ রোদের পা থেমে যায়। টিভিতে একজন মহিলা নিউজ পড়ছে। বাংলাদেশ টাইম সকাল 10টা। কানাডা থেকে একটি ফ্লাইট বাংলাদেশে আসার সময় ছিল। সেই বিমানটি মাঝপথে ব্লাস্ট হয়েছে। আর গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশের বিশিষ্ট বিজনেসম্যান শুভ্র চৌধুরী সেই ফ্লাইটে ছিল। এখনো পর্যন্ত কারো খোঁজ পাওয়া যায়নি। রোদ চিৎকার করে ফ্লোরে বসে পড়ে। রোদের চিৎকারে ড্রয়িং রুমে এসে হেনা বেগম রোদের কাছে এগিয়ে এসে বিচলিত কণ্ঠে বলে, হেনা বেগম, কি হয়েছে রোদ? রোদ কাঁপা কাঁপা হাতে টিভির দিকে ইশারা করে। রোদ হেনা বেগম টিভির দিকে তাকাতে দেখে সব টিভি চ্যানেলে শুভ্রের ছবি দেখাচ্ছে। হেনা বেগম ফ্লোরে বসে পড়ে। সবাই অবাক। রোদ পাথরের ন্যায় বসে আছে। রোদের মনে হচ্ছে সেসব স্বপ্ন দেখছিল। বাড়ির সবাই বিচলিত। শুভ্রের ফোনে কল দিচ্ছে কিন্তু ফোন বন্ধ। সব টিভি চ্যানেলে টপ নিউজ, শুভ্র চৌধুরী প্লেন দুর্ঘটনায় মারা গেছে। এক মুহূর্তের জন্য অন্ধকার নেমে আসে চৌধুরীর বাড়িতে। রোদ ফ্লোরে বসে পড়ে। হেনা বেগম সেন্সলেস হয়ে যায়। রোদ উঠে গিয়ে টিভির সামনে গিয়ে টিভিকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। বিকট শব্দের টিভি ফ্লোরে পড়ে ভেঙে যায়। রোদ চিৎকার করে বলে, এই সব মিথ্যে, আমার শুভ্র ভাইয়ের কিচ্ছু হয়নি। এই সব কিছু মিথ্যে, সব মিথ্যে। রোদের কাছে এগিয়ে এসে নীলা রোদকে জাপটে ধরে, প্লিজ শান্ত হ রোদ, কিচ্ছু হয় নাই ভাইয়া, প্লিজ শান্ত হ প্লিজ। রোদ নীলাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। নীলাকে জড়িয়ে ধরে বলে, আমার শুভ্র ভাইয়ের কিচ্ছু হয়নি, কিছু হতে পারে না, না কিছু হয়নি।
ভাইয়া তুমি শান্ত হও প্লিজ। শুভ্র ভাই কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে বাঁচবো। আমি নীলু, আমার খুব কষ্ট হচ্ছে। কথাগুলো বলতে বলতে সেন্সলেস হয়ে যায়। রাত 12টা কি 12:30, পিট পিট করে চোখ খুলে থাকা রোদ চোখের সামনে শুভ্রকে দেখে উঠে শুভ্রকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, আপনি কোথায় গিয়েছিলেন? প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি আপনাকে ছাড়া বাঁচবো না শুভ্র ভাই, সত্যি বাঁচবো না। সকাল পেরিয়ে দুপুর, ড্রয়িং রুমে সবাই বসেছে। শুভ্রের খোঁজ এখনো দিতে পারেনি। ফোন দিচ্ছে কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। আরাব চৌধুরী চিন্তায় তো হয়ে বসে আছেন সবাই। রোদকে নিজের রুমে আনা হয়েছে, বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ডাক্তার দেখ এসে দেখে গেছে, সাথে সাথে ঘুমের ইঞ্জেকশন পুশ করছেন। রোদ নিজের রুমে ঘুমাচ্ছে, হেনা বেগমের সেম অবস্থা। শুভ্রের এমন কথা শুনে বুকে ব্যথা ওঠে আর অসুস্থ হয়ে যায়। রাত 12টার কাছাকাছি বাড়ির সবাই সব জায়গায় খোঁজ দিচ্ছে, কিন্তু কেউ কোনো খোঁজ পাচ্ছে না শুভ্র। ড্রয়িং রুমে নিলয়, অয়ন, আরাব চৌধুরী, আরিফ চৌধুরী, আকরাম চৌধুরী সবাই বসে আছেন। এমন সময় ড্রয়িং রুমের দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকে শুভ্র। শুভ্রকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় আরাব চৌধুরী। দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। শুভ্র প্রথমে অবাক হলেও পরে নিজেকে স্বাভাবিক করে নেয়। আরব চৌধুরী কান্না ভেজা কণ্ঠে বলে, আরব চৌধুরী, বাবা তুই ঠিক আছিস? হ্যাঁ ড্যাড, আমি ঠিক আছি, বাট তোমাদের কি হয়েছে? আরব চৌধুরী শুভ্রকে ছাড়েন, চশমা খুলে নিজের চোখ মুছে রোমান শুভ্রের কাছে এগিয়ে জড়িয়ে ধরে পরে একের পর এক সব ঘটনা খুলে বলে। নিলয় দৌড়ে যায় হেনা বেগমের দিকে। হেনা বেগম অসুস্থ শরীর নিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। শুভ্রের কাছে এসে শুভ্রকে জড়িয়ে ধরে সে কি কান্না। শুভ্র হেনা বেগমকে শান্ত করে তপ্ত নিঃশ্বাস ফেলে সবার উদ্দেশ্যে বলে, শুভ্র, একটু সমস্যার জন্য আমি কাল সকাল 10টার ফ্লাইটে আসতে পারিনি, তাই দুপুর 2টার ফ্লাইটে আসতে হয়। আর ফোনে যে কাউকে জানাবো সেটাও পারিনি, ফোন বন্ধ। আর নিউজ চ্যানেলে খবরটা আমিও শুনেছি, মিথ্যে এক নিউজ সব জায়গায় ছড়িয়েছে, সে ব্যবস্থা আমি নিচ্ছি আমি। আশা করি সব কথা বুঝতে পারছো, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি। শুভ্র থেমে হেনা বেগমের দিকে তাকিয়ে বলে, হেনা বেগম, দাদি আমার বউ কই? হেনা বেগম চোখের পানি মুছতে মুছতে বলে, হেনা বেগম, তোর বউয়ের অবস্থা খুবই খারাপ। ডক্টর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেখেছে নিজের রুমে। শুভ্র মুচকে এসে সিঁড়ি বেয়ে উপরে উঠে রোদের রুমে যায়। রোদের রুমের ভিতরে ঢুকে দেখে ডিম লাইটের মৃদু আলোয় রোদের মুখটা দেখা যাচ্ছে। কেমন জানি পুরো মুখ শুকিয়ে গেছে। শুভ্র বেডের দিকে এগিয়ে যায়। রোদের পাশে বসে আলতো হাতে রোদের গালে হাত দিয়ে মৃদু স্পর্শে ডাকে, শুভ্র, ফুল, এই ফুল। এরপর শুভ্রের ডাকে রোদের ঘুম পাতলা হয়ে আসে। পিট পিট করে চোখ খুলে আবছা আলোয় শুভ্রের মুখ দেখে ধরপড় করে শোয়া থেকে উঠে বসে কাঁপা কাঁপা স্বরে বলে, আপনি এসেছেন? হ্যাঁ, আসছি তবু। রোদ মুখে হাত দিয়ে ডুকরে কেঁদে ওঠে। কোনো কিছু না ভেবে শুভ্রকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনি কোথায় গিয়েছিলেন আমাকে ছেড়ে? প্লিজ আপনি কোথাও যাবেন না। আপনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, সত্যি বাঁচবো না। শুভ্র রোদের মাথায় হাত বুলিয়ে দেয়। শুভ্র, রিল্যাক্স যান, এই তো আসছি, কোথাও যাচ্ছি না পাখি আমার, এই তো আসি। শুভ্রকে পেয়ে রোদের কান্না যেন আরও বেড়ে যায়। অনেক কষ্টে রোদকে শান্ত করে। রোদ শান্ত হতে কোলে করে নিজের বিছানা রুমে নিয়ে আসে রোদকে। বিছানার উপর রোদকে বসিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে। রোদের মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে, কিন্তু স্বপ্ন না, সত্যি তার শুভ্র ভাই তার কাছে আছে। রোদকে নিজের নিজের হাতে চিমটি কেটে ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলে। শুভ্র রোদকে এমন করতে দেখে মুচকি হাসে। রোদের কাছে এগিয়ে এসে মজা করে বলে, শুভ্র, আমি স্বপ্ন দেখছি বউ, বাসর করতে। শুভ্র, বাসর করে আবার চলে যাব। রোদ চোখ বড় বড় করে তাকায় শুভ্রের দিকে, কি অসভ্য লাগছে, সবসময় আজে বাজে চিন্তা নিয়ে ঘুরে মনে মনে বলে। শুভ্র রোদের চুল টেনে ধরে, শুভ্র, ছি বউ, এইসব বললে না, বাজে চিন্তা কেন হবে, এটা হচ্ছে হালাল চিন্তা, রাখেন আপনার হালাল চিন্তা। শুভ্র রোদের পাশে বসে রোদকে জড়িয়ে ধরে রোদকে বিছানায় নিয়ে শুয়ে পড়ে। শুভ্রের বুকে মাথা রোদের। শুভ্র আস্তে করে রোদকে বললে, শুভ্র, রোদ, হুম, এত ভালোবাসো না বউ, সত্যি সত্যি যদি আমার কিছু হয়ে যায় তখন তো তোমাকে শক্ত থাকতে হবে। শুভ্রের কথা রোদ বুকে কেঁপে ওঠে, না চাইতেও চোখের কোণে পানি এসে। রোদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রোদ, ভালোবাসেন আমায়?
সত্যি যদি একটু ভালোবেসে থাকেন তাহলে আমাকে একা করে কোথাও যাবেন না। শুভ্র, সব দুঃখ যেমন প্রকাশ করতে নেই তেমনই ভালোবাসা প্রকাশ করতে নেই। ভালোবাসা প্রকাশ করলে হারিয়ে যায়, আর আমি আমার ভালোবাসা হারাতে চাই না। শুভ্র একটু থেমে আবার বলে ওঠে, তুই অবুঝ নয় রোদ, সব কিছুই বুঝিস। শুভ্র পুনরায় রোদকে বলে ওঠে, শুভ্র, জীবনে এমন একদিন আসবে যখন তোমায় প্রতি মুহূর্তে মনে হবে আমি তোমার সাথে ভুল করছি। সেই দিন তোমার আমার প্রতি ভালোবাসা আর বিশ্বাসের পরীক্ষা হবে। শুভ্র কথাগুলো বলে অনেকক্ষণ চুপ থেকে এরপর পর মুহূর্তে ঘুমিয়ে যায়। রোজ শুভ্রের শেষের বলা কথাগুলো না শুনে ঘুমিয়ে যায়। রাত 1টার কাছাকাছি হাসি বেগমের সামনে কালো পোশাক পরা একজন লোক দাঁড়িয়েছে। হাসি বেগম চিন্তিত ভঙ্গিতে বলেন, হাসি বেগম, আমার কেন জানি না মনে হচ্ছে শুভ্র সবটা জেনে গেছে। অজানা শত্রু, শুভ্র কিছুই জানে না। শুভ্র যদি জেনে যেত তাহলে আমরা এখানে থাকতাম না। হাসি বেগম, আমার মনে হচ্ছে শুভ্র রোদকে মেনে নিছে, যার জন্য আমাদের ক্ষতি হচ্ছে। রোদের কাছে কাছে যদি শুভ্র থাকে তাহলে কোনোভাবে আমরা আমাদের কাজে সফল হতে পারবো না। সামনে থাকা লোকটি সহমত পোষণ করে আর বলে, আমারও তাই মনে হচ্ছে। যে করে হোক রোদের থেকে শুভ্রকে আলাদা করতে হবে। হাসি বেগম, কালকে রিয়া আসছে, তারপর কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে। এই রকম অনেক বিষয়ে আলাপ আলোচনা করে লোকটি চলে যায়। হাসি বেগম চুপি চুপি নিজের রুমে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে বিডি উম, নিয়ে পড়ে আছে ভিডিও নিয়ে পড়ে আছে নিলয়। তার উদ্দেশ্য মূলত ভিডিও করা। বাড়ির সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। এমন সময় বাড়ির গেট দিয়ে লাগেজ হাতে টানতে টানতে ঢুকছে রিয়া। নিলয়ের সামনে এসে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। রিয়া রেগে তেতে উঠে বলে, ইউ, তোমাকে তো আমি। সামনে তাকাতে রিয়াকে দেখে নাক মুখ কুঁচকে ফেলে নিলয়। ছোট্ট একটা শার্ট প্যান্ট আর কাত কাটা গেঞ্জি পরেছে, শরীরে সব কিছু ভালোভাবে দেখা যাচ্ছে। রিয়া উঠতে গিয়ে আবার ঠাস করে পড়ে যায়। নীলা এবার হাসি থামাতে পারে না, হো হো করে হেসে দেয়। রিয়া রাগে দাঁতে দাঁত চেপে বলে, এই বেয়াদব, তুই হাসছিস কেন? নীলা রিয়াকে ব্যঙ্গ করে বলে, হাসছি না চাচি আম্মা, দাঁতে বাতাস লাগাচ্ছি। রিয়া যেন আরো রেগে যায়, রাগী চোখে তাকিয়ে বলে, এই তুই কাকে চাচি আম্মা বলছিস? নীলা, এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই চাচি আম্মা, যে তাকে বলবো। রিয়া বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর বলে, তোকে তো আমি বলে থাপ্পড় মারতে চাই। নিলয় রিয়ার হাত ধরে মুচকে দিয়ে বলে ওঠে, নিলয়, এই ছেমনি, কাকে মারতে যাচ্ছিস? হ্যাঁ, নিজেকে আয়নায় দেখছিস চাচি আম্মার থেকেও বাজে লাগে? বলে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরে দেয়। রিয়া নিলয়ের দিকে আঙ্গুল দেখে বলে, হোয়াট দ্য হেল, সাহস কি করে হয় তোর আমার হাত ধরে, আমাকে তুই বলে? নিলয় দাঁত বের করে হেসে। নিলয়, আহারে আমার চাচি আম্মা, আন্নে কোন খ্যাতের মূলা যে আপনার হাত ধরলে সাহস লাগবে? রিয়া রেগে গিয়ে নিলয়ের সামনে আসতে এমন সময় নিলয় দূর থেকে গিয়ে বলে ওঠে, নিলয়, সামনে থেকে সর সেমনি, ওই নোংরা হাত পা দিয়ে আমাকে ধরলে আমার উজু করা লাগবে। বলে সামনে থেকে সরে অন্যদিকে চলে যায়। রিয়া অপমানের লজ্জায় দাঁতে দাঁত চেপে বলে ওঠে, দেখে নিব তোকে আমি। এদিকে কিছুক্ষণ আগে রোদের ঘুম ভেঙেছে। শুভ্র রোদের বুকে এর উপর মাথা রেখে শুয়ে আছে। রোদ দু হাতে জড়িয়ে আছে শুভ্রকে। রোদের কাছে সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে। রোদ মনে মনে বলে, রোদ, এত সুখ সইবে তো আমার কপালে? আল্লাহ যেন এই সুখ চিরস্থায়ী করে কারোর নজর না লাগে। পরে শুভ্র রোদের সম্পর্কে সবার সব সম্পর্ক ঠিক থাকলেও ঠিক নেই। রুহি, রোমান আগের থেকে অনেকটা পাগলের মতো হয়েছে রুহি তার সামনে, কিন্তু তার দিকে ফিরে পর্যন্ত তাকায় না। দুই দিকে দুইটা মানুষের ভালোবাসা দহনে পড়ছে। বিকাল 4টা, পাত্রপক্ষ সামনে বসে আছে রুহি, সামনে পাত্র বাবা মা আর পাত্র নিজে। রোমান সারা রাত ঘুমায়নি, শুভ্রদের বাসায় ছিল। সারাদিন ঘুমিয়ে একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে এসে পা থেমে যায় রোমানের। পাত্রের মা রুহির হাতে আংটি পড়েছে। এমন সময় রোমান চিৎকার করে বলে ওঠে, দুপুর 2টা 30। রুহি নিজের রুমে বসেছিল। এমন সময় হেনা বেগম আর আরাব চৌধুরী এসে রুমে। দাদি আর বাবাকে নিজের রুমে দেখে বিছানা থেকে উঠে বসে রুহি। আরাব চৌধুরী আর হেনা বেগম রুহির পাশে বসে। রুহি হেনা বেগম আর আরাব চৌধুরীর দিকে তাকিয়ে বলে, কিছু বলবে দাদি? আরাব চৌধুরী রুহির মাথায় স্নেহ ফুলিয়ে দিয়ে বলে ওঠে, আরাব চৌধুরী, হ্যাঁ মা, একটা কথা বলতে চাই। রুহি, হ্যাঁ
বলো কি বলবে? আরব চৌধুরী, তোমাকে না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। রুহি প্রশ্নসূচিতে তাকিয়ে থাকে আরব চৌধুরীর দিকে। আরব চৌধুরী মুচকি এসে বলে ওঠে, আরব চৌধুরী, আমরা তোমাকে না জানিয়ে তোমার বিয়ে ঠিক করে ফেলেছি আম্মু। রুহি অবিশ্বাস চোখে তাকিয়েছে হেনা বেগম আর আরব চৌধুরীর দিকে। রুহি কিছু বলতে যাবে তখনই আরব চৌধুরী বলে, আরব চৌধুরী, আমি জানি আম্মা তুমি এখন বিয়ে করতে চাও না, কিন্তু বাবা তাদের কথা দিয়ে ফেলেছে, তুমি প্লিজ অমত করো না। রুহিকে কিছু বলতে গিয়েও পারে না, চুপ হয়ে যায়, চোখের পানি চিকচিক করছে। হেনা বেগম রুহির হাত কাছে এসে রুহির মাথায় হাত বুলিয়ে দেয়। হেনা বেগম, মন খারাপ করিস না সতীন, বাবা ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে, আর রেডি হয়ে থাকিস। বিকাল 4টার দিকে পাত্রপক্ষ দেখতে আসছে ছেলেপক্ষ। কথাটা শেষ করে রুম থেকে বেরিয়ে যায় আরব চৌধুরী। হেনা বেগম রুহি পাথরের ন্যায় বসে আছে, এতক্ষণ তাকে কি বলে গেল সব যেন মাথার উপর দিয়ে গেছে তার। রুহি কি করবে কিছু ভেবে পায় না। বিকেল 4:12, পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে আছে রুহি। গায়ে হালকা গোলাপি মিশ্রণের জামদানি শাড়ি পরা, চোখের কোণে পানি টলমল করছে। পাত্রের মা বাবা এবং পাত্র এসেছে। ছেলের মা টুকটাক প্রশ্ন করছে, রুহি তার উত্তর দিচ্ছে। রোমান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমের দিকে যায়। ড্রয়িং রুমের সামনে যেতে পা থেমে যায়। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসেছে রুহি। রোমানের বুক কেঁপে ওঠে। এইদিকে পাত্রের মা আংটি বের করে পড়াতে যায় রুহিকে। তখনই রোমান বলে ওঠে, রোমান কি হচ্ছে এখানে? সবার চোখ যায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা রোমানের দিকে। হেনা বেগম মুচকি হেসে বলে ওঠে, হেনা বেগম, আরে দাদুভাই তুই এদিকে আয়। রোমান ঠায় এক জায়গায় দাঁড়িয়ে থাকে। রুহির দৃষ্টি নিচ্ছে। রোমান করুণ দৃষ্টিতে তাকিয়েছে রুহির দিকে। কিছু বলতে গিয়েও বলতে পারছে না। কোনো কিছু না বলে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রোদ জুই এক পাশে দাঁড়িয়েছে। সবাই ড্রয়িং রুমে থাকলেও শুভ্র নেই। হেনা বেগম শুভ্রকে বলেছিল রুহির কথা, রুহির বিয়ের কথা শুনে সাথে সাথে রেগে যায় শুভ্র, কারণ তার বোনকে সে এত তাড়াতাড়ি বিয়ে দিবে না। আর বিয়ে ঠিক করেছে, এত কিছু করেছে, তাকে জানেনি, তারপর রুহি যে কোনো অমত করেনি সেটা শুনে শুভ্র আরও রেগে যায়। যার দরুন অনেক কাজের বাহানায় দিয়ে বাসা থেকে বেরিয়ে গেছিল। রোদ অনেকবার বলেছিল থাকতে, কিন্তু শুভ্র একরকম রেগে বেরিয়ে যায় বাসা থেকে। পাত্রপক্ষ আংটি পরিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে যায়। রুহি কোনো প্রতিক্রিয়া করে না, পুতুলের মতো সবকিছু নীরব দর্শকের মতো দেখছে। রাত প্রায় 10টার কাছাকাছি। নিজের বেডরুমে বসে বেডের উপর বসে বসে পা নড়াচ্ছে রোদ। শুভ্র এই যে সেই যে দুপুরে বেরিয়ে গেছে আর আসেনি। রোদ নিজের নখ কামড়াচ্ছে আর আজকের ঘটে যাওয়া ঘটনা সব ভাবছে। এমন সময় দরজা খোলার শব্দ। দরজার দিকে তাকায় রোদ। শুভ্র রুমে ভিতরে ঢুকে সোজা ওয়াশরুমে যায়। রোদ কিছু বলতে গিয়েও বলতে পারে না। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে শুভ্র। শুভ্র বের হতে কোমরে হাত রেখে শুভ্রের সামনে দাঁড়ায় রোদ। রোদের দিকে ভুরু কুচকে থাকে শুভ্র, তারপর বলে, কি হয়েছে বলো, কি হয়নি সেটা বলেন। মানে মানে হলো আপনি এমন করছেন কেন? আপনার নিজের বোনের এনগেজমেন্ট আর আপনি সেখানে ছিলেন না, এত কিসের কাজ হ্যাঁ আপনার? আর আপনি যা করেছেন এই সব তো ঠিক না। শুভ্র বিরক্ত হয়। শুভ্র, এখন তুই আমাকে ঠিক ভুল শেখাবে? হ্যাঁ শেখাবো, ভালো কথায় না শুনে পিটিয়ে পিটিয়ে শেখাবো। শুভ্র রোদের দিকে দুঃখত এগিয়ে এসে বলে ওঠে, সাহস কি বেশি বেড়ে গেছে? রোদ বিরক্ত হয়ে, রোদ আপনি ভুল করবেন আর সেটা বললে সাহস বেশি হয়ে গেছে? বাবা সুন্দর, নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 1 আনাও না। শুভ্র রোদের দিকে কপাল কুঁচকে তাকায়, তারপর বলে, ভুল বললেন ম্যাডাম, আমার বেলায় 16 আনা না, 20 আনা। রোদ, ভারী বজ্জাক লোক তো আপনি, ভুল করেও বড় বড় কথা বলছেন। শুভ্র রোদের কাছে এসে রোদকে কোমর জড়িয়ে নেয়। রোদের নাক টেনে বলে, ওঠ। শুভ্র, ও ম্যাডাম, আমি কি এমন ভুল করলাম যার জন্য এভাবে সাহস করতে চলে এলেন? রোদ ছোট ছোট চোখ করে শুভ্রের দিকে তাকিয়ে বলে, রুহিকে আজ পাত্রপক্ষে দেখতে এসেছে আর আপনি ভাই হয়ে সেখানে উপস্থিত ছিলেন না। নানু কতটা কষ্ট পেয়েছে জানেন? আর রুহি কতটা খারাপ লেগেছে? আপনি ওইভাবে রেগে বাসা থেকে বেরিয়ে গেছেন। শুভ্র রোদের চোখের সামনে পড়ে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে শান্ত করে বলে, এই বিয়েটা হবে না। রোদ অবাক হয়ে শুভ্রের দিকে তাকায়, তারপর বলে, রোদ আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন। রুহির জন্য বিয়েটা ঠিক করে ফেলেছে মামা, আর মামা তো রুহির ভালোর জন্য করেছে এসব। তাহলে আপনি কেন এই বিয়েতে রাজি হচ্ছেন না? আপনার এত সমস্যা কেন?
আর ছেলেও তো দেখতে শুনতে ভালো, মামা পছন্দ করেছে। রুহির জন্য তো খারাপ কাউকে দেখবে না। আমি না কিছুই বুঝতে পারছি না। শুভ্র রোদের দিকে তাকে হালকা হাসে, এক হাতে রোদের গাল টেনে বলে, সেটাই তো আমি বুঝতে পারলাম না। আর 400 গ্রাম বলতাম না। রোদ রাগে চোখে তাকায় শুভ্রের দিকে। শুভ্র রোদের গালে টুপ করে চুমু খেয়ে বলে ওঠে, বউ এত টেনশন ওই ছোট্ট মাথায় নিও না। সময় হোক তাহলে বুঝতে পারবা। শেষে একটা কথা রাখো, রুহির বিয়ে এখানে হবে না। শুভ্রের বলা কথাগুলো রোদের মাথার উপর দিয়ে যায়। কি বলে, বিয়ে হবে না মানে? বললেও হলো বিয়ে হবে না। রোদ এক হাতে মাথা চেপে ধরে উফ, আর ভাবতে পারছে না। শুভ্র রোদের নাক টেনে বলে, শুভ্র বউ এই ছোট্ট মাথায় এত চাপ নিও না, কালকের মধ্যে সব জানতে পারবে। কোনো বিয়ে হবে না। রোদ গভীর চিন্তায় মগ্ন। শুভ্র রোদকে কোলে তুলে নিয়ে রোদের ভাবনা ছেদ করে বড় বড় চোখ করে শুভ্রের দিকে তাকিয়ে বলে, কি করছেন, ছাড়ুন আমাকে। শুভ্র, বউ ডিস্টার্ব করো না। রোদ, নামিয়ে দিন আমার প্লিজ। শুভ্র, নো। রোদ, ছাড়ুন বলছি। শুভ্র রোদকে আর কিছু বলতে না দিয়ে বেডের উপর একরকম ছুঁড়ে মারে। রোদ ভয়ে তাকায় শুভ্র দিকে। শুভ্র দুষ্টু এসে বলে, আজ পাশা খেলবো রে শ্যাম। শ্যাম রে, তোমার সনে একলা পাইছি শ্যাম। শুভ্রের এমন গান শুনে ভয়ে ঢোক গিলে রোদ ভয়ে ভয়ে বলে ওঠে, রোদ ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি মন পাবি না। রোদের এমন কথায় শুভ্র অট্টহাসিতে মেতে ওঠে, হাসতে হাসতে বলে, নো বেবি, তোমাকে আর আমি ছাড়ছি না। রোদ ভয়ে ভয়ে বলে ওঠে, আমি কিন্তু। রোদ আর কিছু বলতে না দিয়ে বলে ওঠে, তুমি কি বউ? রোদ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মনে মনে বলে, রোদ, বাঘের শিকার থেকে নিজেকে বাঁচানোর জন্য তোকে কোনো না কোনো বুদ্ধির চাল চালতে হবে। রোদ, সাহস জোগা। এই লোকের কাছে নিজেকে শিকারই বানাবি না তুই। রোদের মাথায় বুদ্ধি আসে। শুভ্রর দিকে এগিয়ে এসে শুভ্রর গলা জড়িয়ে ধরে বলে ওঠে, রোদ, আজ তুমি না জান, আজ পাশা আমি খেলবো, চলো। রোদ শুভ্রকে নিয়ে একরকম বেডের উপর বসে পড়ে। শুভ্রের বুকের উপর উঠে বসে রোদ। শুভ্র অবাক হয়ে তাকিয়েছে রোদের দিকে। শুভ্র রোদকে ভয় দেখানোর জন্য এতক্ষণে এরকম করেছিল, কিন্তু রোদ এ এমন কিছু করবে তার ধারণা বাইরে ছিল। রোদ শুভ্র ঠোঁটের দিকে এগিয়ে যায়। শুভ্রের গভীর চুম্বনে রোদের ঘোর লেগে যায়। কিছু মনে আসতে কামড় বসে শুভ্রের ঠোঁটে। নিজের দাঁত যত শক্তি আছে সব দিয়ে যেন। প্রায় 10 মিনিট পর ছেড়ে গলার নেমে আসে, গলা থেকে শুরু করে পুরো। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে রোদ এত জোরে কামড় দিচ্ছে কিন্তু শুভ্রের কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। সে স্বাভাবিক অবস্থায় আছে। রোদের চুমু খাওয়া শেষ হতে শুভ্র থেকে উঠে যেতে নেবে তখনই খপ করে শুভ্র রোদের হাত চেপে ধরে বেডের উপর ফেলে। রোদের দিকে ঝুঁকে তাকায়। রোদ ভয়ে চোখ বন্ধ করেছিল। আস্তে আস্তে চোখ খুলে তাকায়, শুভ্রর দিকে তাকাতে আঁতকে ওঠে। শুভ্র ঠোঁট ফুলে ঢোল হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি ধরলে রক্ত বেরোবে। রোদ আলতো হাসে শুভ্র ঠোঁটে হাত রেখে বলে, ইস, ব্যথা পেয়েছেন আপনি? শুভ্র বাঁকা হেসে বলে, ব্যথা পাইনি, তবে ব্যথা দিব। রোদ ভয়ে ঢোক গিলে বলে, সারুন, আমার ভুল হয়েছে। শুভ্র, কোনো ভুল হয়নি বউ। শুভ্র চৌধুরীর বউ কোনো ভুল করতেই পারে না। রোদকে আর কিছু বলতে না দিয়ে রোদ মনে মনে বলে, এই লোকের শিকার আমাকেই হতে হলো। শুভ্র রোদকে ছেড়ে ফিসফিস করে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। 3বার বাসর ডান। রাত প্রায় 1টা। রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছে রোমান। এই 1 ঘন্টা খানি হলো রুহি আর রোমান ছাদে, কিন্তু কেউ নেই। রোমান রুহির পায়ে কাছে হাঁটু গেড়ে বসে কান্না ভেজা কণ্ঠে বলে, রোমান, আমায় এত বড় শাস্তি দিস না রুহি, তুই ছাড়া আমি সত্যিই মরে যাব। রুহি পাথরের ন্যায় দাঁড়িয়েছে, কোনো কথা বলছে না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রোমান আবার বলে ওঠে, রোমান, রুহি, তোকে ছাড়া আমি বাঁচব না। তুই অন্য কারো হওয়ার আগে আমায় মেরে ফেল। তুমি বিহীন আমি মরে যাব, সত্যি মরে যাব। রুহি কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমায় মতো দেখতে অসুন্দর চরিত্র খারাপ মেয়ের জন্য মরবেন কেন? অন্য কাউকে নিয়ে সুখে থাকুন, বেঁচে থাকুন। রোমান, আমার দেখা সব থেকে সুন্দর নারী তুই। তোকে ভালোবাসার পর আমার কাছে অন্য কোনো নারী সুন্দর লাগেনি। ভালোবাসি, আমি তোকে খুব ভালোবাসি। রুহি আর দাঁড়িয়ে থাকতে পারে না, চলে যেতে নাই।
এমন সময় রোমান এসে রুহির পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলে, রোমান, আমাকে মাফ করে দে রুহি। এক জীবনে তোকে হারিয়ে ফেলার এই নরক যন্ত্রণা আমি সইতে পারবো না। রুহি রোমানের কথা শুনে মুখে ওড়না চেপে কেঁদে উঠে বলে, রোমান আবার বলে, রোমান, একজন ভিক্ষুক একেবারে বেশি ভিক্ষা চায় না, কিন্তু আমি তোর কাছে বারবার ভিক্ষে চাচ্ছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। তুই যাবি তো? তবে আমাকে মেরে যা, তারপর যেখানে ইচ্ছে যা। রুহি রোমানের কাঁধে হাত দেয়। রোমান মাথা তুলে রুহির তাকায় রুহির দিকে। রুহি কোনো কিছু না বলে জড়িয়ে ধরে রোমানকে। রোমান রুহিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। রুহি কাঁদছে। রুহি কাঁদতে কাঁদতে বলে ওঠে, রুহি, আমাকে মাফ করে দিন গায়েব সাহেব। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ মাফ করে দিন। রোমান এখনও কাঁদছে রুহিকে ধরে, একদম বাচ্চাদের মতো করে। রুহি রোমানকে ছেড়ে দেয়। রোমানের চোখে পানি মুছে দিয়ে বলে, রুহি, কি করে আমি অন্য কারো হব বলেন তো? আমি যে আমার গায়ক সাহেবকে খুব ভালোবাসি। রোমান মুখে হাসি, চোখে পানি। রোমান রুহির দুই গালে হাত রেখে বলে ওঠে, রোমান, সত্যি পড়ি তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি, ভালোবাসি আমার গায়ক সাহেবকে। রোমান রুহিকে আবার জড়িয়ে ধরে। রুহিও জড়িয়ে ধরে রোমানকে। রুহি মনে মনে বলে, কি করে আমি এত নিষ্ঠুর হব এই মানুষটার প্রতি, যেখানে আমি তাকে ভালোবাসি? কি ভয়ঙ্কর তোমার ভালোবাসা। রোমান রুহিকে ছেড়ে রুহির গালে পুনরায় হাত রেখে বলে ওঠে, রোমান, আমায় কখনো ছেড়ে যাস না রুহি। তুই যদি আমাকে ছেড়ে যাস আমি পাগল হয়ে যাব। রুহি, কোথাও যাব না আপনাকে ছেড়ে। আপনার সাথে একটা ছোট্ট সংসার সাজাতে চাই গায়ক সাহেব। আপনার ভালোবাসা নিয়ে আমি সারা জীবন বাঁচতে চাই গায়ক সাহেব। সকাল 8টা, অফিসের জন্য রেডি হচ্ছে শুভ্র। এমন সময় পিছন থেকে কেউ এসে জড়িয়ে ধরে। শুভ্র পিছন ফিরে তাকায়। রিয়াকে দেখে মেজাজ খারাপ হয়। রেগে গিয়ে বলে, শুভ্র, হোয়াট দ্য। রিয়া শুভ্রকে আর কিছু বলতে না দিয়ে উঠে বলে, উফ বেবি, তুমি কি আমাকে মিস করছো? সরি সরি বেবি, কাজের জন্য আটকে ছিলাম, আসতে পারিনি। শুভ্র কিছু বলতে যাবে, এমন সময় মিররের আয়নায় চোখ পড়ে রোদকে। রিয়া আসলে রোদকে শুভ্রের রুমের দিকে আসতে দেখে শুভ্রের রুমে রেখে শুভ্রকে জড়িয়ে ধরে। রিয়া ন্যাকা স্বরে বলে, বেবি চলো আজকে আমরা ডেটে যাই। ব্যাস, আর কিছু বলতে পারে না রিয়া। শুভ্র ধাক্কা দিয়ে দূরে সরে দেয়। গা ঝেড়ে বিরক্তির সামনে তাকায়। রোদ দরজার সামনে দাঁড়িয়েছে। রোদ ভোর 4টা বাজে ঘুম থেকে উঠে নিজের রুমে গিয়েছিল। তারপর নিচে কাজে ব্যস্ত ছিল। কাজ শেষ করে শুভ্রের খোঁজ করতে রুমে আসে। রুমে এসে দেখে এই অবস্থা। রিয়া না দেখার ভান করে সামনে তাকায়। রোদকে দেখে অবাক হওয়ার মতো করে বলে, রিয়া, রোদ তুমি এখানে? রোদ মুচকে এসে রুমের ভিতরে ঢুকতে ঢুকতে বলে, জি আপু আমি। রোদ রিয়ার সামনে এসে পরপর 4টা থাপড় মারে। শুভ্রকে 2 হাত বুকে বেঁধে বউয়ের কাজকর্ম দেখছে। রিয়া ঠোঁট কেটে রক্ত পড়ছে। রিয়া রেগে তেতে উঠে বলে, রিয়া, তোর সাহস কি করে হয় আমাকে মা? আর কিছু বলতে পারে না। তার আগে 5 নম্বর থাপ্পড়টা দেয় পরে রিয়ার গালে। রোদ চোখ দিয়ে যেন আগুন বের হওয়ার উপক্রম। রোদ দাঁতে দাঁত চেপে বলে, এইভাবে বলে ঠাস ঠাস করে আরও 2টো থাপ্পড় মারে রিয়ার গালে। রিয়া থাপ্পড়ের পর থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে যায়। রোদ রিয়ার কাঁধ অব্দি ছোট ছোট চুলগুলো হাতের মুঠো শক্ত করে ধরে দাঁত কিরমির করে বলে, তোর মতো একটা গায়ে পড়া মেয়েকে থাপ্পড় মারার জন্য সাহস প্রয়োজন হবে না। আর শোন, আজকের পর যদি তোকে আমি আমার জামাইয়ের আশেপাশে দেখি, তাহলে এর থেকেও ভয়ঙ্কর অবস্থা হবে। এইবার তো থাপ্পড় মেরেছি, এরপর আমার জামাইয়ের কাছে আসলে জায়গা মতো মরিচ লাগিয়ে দেবো। রোদ কথাগুলো বলে রিয়ার চুল ধরে টেনে তুলে ফ্লোর থেকে দরজার কাছে গিয়ে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। রোদ দরজা বন্ধ করে রাগি চোখে তাকায় শুভ্রর দিকে। শুভ্রের কেন জানি না রোদকে দেখে ভয় লাগছে। শুভ্র হাসার চেষ্টা করে বলে, বউ, আমি তো ওই মাইয়াকে ডাকিনি। রোদ রেগে গিয়ে বলে, শালা তুই ডাকিস নি তো আসলো কেমনে তোর রুমে? শুভ্র ভয়ে আমতা আমতা করে বলে, আমি জানি না বউ। আহারে শোনা জানে না, একটা মেয়ে রুমে এসে ব্যাঙের মতো ওর গলায় এসে ঝুলে থাকবে, ও কিছুই জানে না। শুভ্র ভয়ে রোদের দিকে তাকায়। রোদ শুভ্রের সামনে এসে বলে ওঠে, রোদ, আমাকে কি বাংলা সিনেমা সাবানা পেয়েছে, হ্যাঁ? যে রুমে বসে ওই রং ঢং করবি আর আমি দেখব? একেবারে ঠ্যাং ভেঙে 4 রাস্তার মোড়ে থালা নিয়ে বসিয়ে দেব। শুভ্র ভয়ে 2 কদম পিছিয়ে যায়। ভাবা যায়, এই শুভ্র চৌধুরীর কথা শুনলে সবার ভয়ে গলা শুকে যায়, আর সেই শুভ্র চৌধুরী কিনা তার বউকে ভয় পাচ্ছে।
শুভ্র কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বউ আমি কিছু করিনি, আমাকে মাফ করে দাও, ঠ্যাং ভেঙে দিও না। রোদ শুভ্রর দিকে রাগি চোখে তাকিয়ে বলে, রোদ চলুন। কোথায়? ওয়াশরুমে। ওয়াশরুমে কেন? নাচতে যাব, চলুন। শুভ্র ওয়াশরুমে বসে ভালোভাবে নাচতে পারবো না বউ, রুমে বসে নাচানাচি চলো। রোদ তেতে ওঠে। রোদ, আপনি যাবেন নাকি আপনার পা ভেঙে দিব? শুভ্র কোনো কথা না বলে ওয়াশরুমের দিকে যায়। রোদ শুভ্রের পিছু পিছু যায়। ওয়াশরুমে ঢুকে রোদ বলে ওঠে, রোদ খুলুন। শুভ্র কিছু বুঝে পায় না। কি? জামা কাপড় খুলুন। শুভ্র লজ্জা পাওয়ার মতো করে বলে, আমার লজ্জা লাগে বউ। রোদ লেগে বলে, অন্য মেয়ের গলায় ঝুলতে লজ্জা লাগে না, আসছে জামা কাপড় খুলতে লজ্জা। শুভ্র মুখ চুপসে যায়। কেন জানি না এই 400 গ্রাম বউকে আজকে ভীষণ ভয় লাগছে। শুভ্র গায়ে পড়া টি শার্টটা খুলে ফেলে বলে ওঠে, বউ অফিসের টাইম, তোমার আদর লাগবে বললেই হতো। আদর তো রুমেই, চলো বউ, ওয়াশরুমে বসে ভালোভাবে আদর করতে পারবো না। কথাগুলো বলে রোদ শুভ্রকে ধরতে যায়, কিন্তু রোদ পিছিয়ে গিয়ে বলে ওঠে, ছুবেন না আমায় অসভ্য লোক আপনি। আমি আপনার আদর নিতে ওয়াশরুমে নিয়ে আসিনি। শুভ্র অবাক হয়ে বলে, কিসের জন্য নিয়ে আসতো তাহলে? আপনাকে ওয়াশ করাতে। মানে কিসের ওয়াশ? রোদ, আপনাকে অন্য মেয়ে জড়িয়ে ধরছে, এই জন্য ওয়াশ করতে হবে না আপনাকে? কোনো কথা না। শুভ্র, বউ সকালে একবার গোসল করছি, খুব শীত পড়ছে, অনেক ঠান্ডা। রোদ চোখ গরম করে তাকায় শুভ্রের দিকে। শুভ্র সাথে সাথে চুপ হয়ে যায়। রোদ শুভ্রের কাছে এসে ঠান্ডা মগ দিয়ে গায়ে পানি ঢালে, আর শুভ্র তার বউয়ের কাণ্ডকর্ম দেখছে। প্রায় 3 ঘন্টা ধরে শুভ্রের গায়ে সাবান শ্যাম্পু করছে রোদ, আর নাক টেনে টেনে কাচ্ছে। শুভ্র ওয়াশরুমের ছোট্ট একটা টুলে বসেছে, খালি গায়ে সাবান দিচ্ছে আর ধুচ্ছে। শুভ্র প্রথমে ভেবেছিল 2 মিনিটে গোসল করে বের হয়ে যাবে, তার বউ তাকে 3 ঘন্টা ধরে সাবান শ্যাম্পু দিয়ে ওয়াশ করছে। শুভ্র ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে, কিন্তু তার কাছে আর গায়ে সাবান দিচ্ছে। শুভ্র ঠান্ডা লেগে 12টা বেজে গেছে। শুভ্র রোদের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে, শুভ্র বউ মাফ করে দে, জীবনে কোনো দিন আর কোনো মাইয়ার আমার চারপাশে আইতা দিব না। মাইয়াগো কাছ থেকে 100 হাত দূরে থামবো বউ, মাফ করে দে, আমার যৌবনের কসম বউ। বাঁধনহারা প্রেম পর্ব 9। পুরো গল্পটা প্লেলিস্ট।